আসসালামু আলাইকুম। আইসিটি ফ্রি ক্লাসের আরও একটা এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এপিসোডে আমরা দুইটা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখব, যে দুইটা আমাদের পরীক্ষায় সব সময় এসেছে এটা। তো একটা হচ্ছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আর পরবর্তী অংশে আমরা দেখব যে কিছু ধারা দেওয়া থাকে, ওইসব ধারার সমষ্টি নির্ণয় করতে হয়। তো কোনো একটা ধারা দেওয়া থাকলে এই ধারার সমষ্টিটা আমরা নিজেরা নির্ণয় করতে গেলে অনেক বেশি বোরডম এবং অনেক বেশি বোরিং হয়ে যায়। তো এটা আমরা মেশিনকে দিয়ে করাই। তো মেশিনকে দিয়ে করতে গিয়ে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে হয়। তা এরপরের অংশ আমরা দেখব কোনো একটা ধারার সমষ্টি নির্ণয় করতে যে ধরনের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লাগে সেটা। তাহলে আজকের এপিসোডে আমরা দুইটা ফ্লোচার্ট এবং অ্যালগরিদম দেখব, যেটা আমাদের পরীক্ষার জন্য খুব বেশি দরকার। পরীক্ষায় কোনো না কোনোবার এটা আসছে, সো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে। তো প্রথম দিকে আমি যেহেতু আজকে 3 নাম্বার এপিসোড, এর আগের এপিসোডগুলোতে আসলে কী কী বলেছিলাম সেটার একটু সামারি দিয়ে দিচ্ছি। আসলে কোনো একটা প্রবলেম যদি আমরা মেশিনকে দিয়ে সলভ করতে চাই, আমরা নিজেরা সলভ না করে, তাহলে মেশিনকে বলে দেওয়া লাগে বা ইনস্ট্রাকশন দেওয়া লাগে যে কীভাবে ওই প্রবলেমটা সলভ করতে হয়। তখন মেশিনকে ইনস্ট্রাকশন দেওয়ার আগে, ফাইনালি ইনস্ট্রাকশন দেওয়ার আগে বা কোড লিখে ইনস্ট্রাকশন দেওয়ার আগে আমরা কিন্তু একটা খাতায় রাফ করে রাখি যে কীভাবে মেশিনকে ইনস্ট্রাকশন দেওয়া যায় এই প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। এই যে মেশিনকে প্রবলেম সলভিংয়ের যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয় সেটা যখন আমরা রাফ করি, রাফটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে বর্ণনামূলক আকারে, আরটা হচ্ছে চিত্রের মাধ্যমে। যদি বর্ণনামূলক আকারে করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যালগরিদম, আর যদি চিত্রের মাধ্যমে তুমি মেশিনকে কীভাবে ইনস্ট্রাকশন দিবে সেটা রাফ করে থাকো, সেটাকে বলা হচ্ছে ফ্লোচার্ট। আচ্ছা, এই রাফ করার পর তারপর আমরা ফাইনালি কোড লিখে মেশিনকে ইনস্ট্রাকশন দিই। তো আমরা আজকে অ্যালগরিদম আর ফ্লোচার্ট দেখব, আর ফাইনালি কোড দেখবো আমরা এপিসোড 4-এ। আচ্ছা, তাহলে এবার দেখো যে আমাদেরকে একটা অ্যালগরিদম দিল যে 3টা ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যা যেটা আছে, অর্থাৎ 3টা সংখ্যা তোমাকে দেওয়া হয়েছে, তুমি যে কোনো 3টা সংখ্যা নিয়েছো। অবশ্যই এখানে একটা কথা বলা আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে তুমি যে কোনো 3টা ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়েছো। এবার এর মধ্যে কোনটা সবচেয়ে বড় সেটা তুমি কম্পিউটারের মাধ্যমে, মেশিনের মাধ্যমে সলভ করবে। সেটার জন্য তোমার অ্যালগরিদম আর ফ্লোচার্টটা লিখতে হবে, সেটা লিখো। আচ্ছা, তো যে কোনো অ্যালগরিদম বা ফ্লোচার্ট লেখার আগে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হয় বা ভাবতে হয়, সেটা হচ্ছে এই জিনিসটা করার পেছনে লজিকটা কি, আমরা কোন লজিকটা দিয়ে করব। যেমন একটা বিষয় কি, যে লজিক জিনিসটা আসতেছে কেন। আসলে ম্যাথমেটিক্সের সাথে কম্পিউটার সায়েন্সের একটা ভালো সম্পর্ক। আমরা যে কম্পিউটার সায়েন্সে কিংবা সি প্রোগ্রামিংয়ে যাই কিছু করি না কেন, সব কিছু আসলে ম্যাথমেটিক্সের লজিক দিয়েই মেনে চলে। যেমন আমি যদি বলি দুইটা সংখ্যা যোগ করতে হচ্ছে, তাহলে 2 + 3, তার সাথে আরেকটা সংখ্যা গুণ করতে হচ্ছে। তাহলে দেখো এখানেও কিন্তু একটা লজিক আছে, যে যখন এরকম ব্রেকেট দিয়ে দিবে, প্রথমে ব্রেকেটের কাজটা করতে হবে, তারপরে গুণের কাজটা করতে হবে। অথবা যদি এভাবে দেওয়া থাকতো 2 + 3 × 5 এবং ব্রেকেটটা এই জায়গায় দিত, তখন কিন্তু আগে এই জায়গার ব্রেকেটের কাজটা করতে হতো, তারপরে যোগের কাজটা করতে হতো। তাহলে এটাই হচ্ছে একটা লজিক, যে কোন লজিকে আসলে তুমি এই কাজটা সম্পাদন করবে। তেমনিভাবে 3টা বড় সংখ্যা নির্ণয় করবো আমি, ঠিক আছে, ভালো কথা। আমি কোন লজিক দিয়ে 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব, কোন লজিক দিয়ে, এই লজিকটা আগে দরকার। ওই লজিকটা থাকলে ওই লজিককে বেস করে আমরা অ্যালগরিদম লিখব, ফ্লোচার্ট লিখব, লিখতে সহজ হবে। তো প্রথমেই চলো আমরা লজিকটা দেখে নিই। এই লজিকটা কিন্তু আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে সাহায্য করবে। এই লজিকটা পরীক্ষায় লিখতে হবে না, এই লজিকটা পরীক্ষায় জিজ্ঞেসও করবে না, এই লজিকটা পরীক্ষায় আসবেও না, এটা প্রোগ্রামিংয়ের কোনো অংশও না। এটা হচ্ছে শুধুমাত্র তুমি যাতে অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা সঠিকভাবে, সুন্দরভাবে বুঝে বুঝে লিখতে পারো, সেটার জন্যই দরকার। সো দেখো, লজিকটা দিয়ে আমরা শুরু করি। অ্যাকচুয়ালি কোন পদ্ধতিতে, কোন ম্যাথতে, কোন প্রসেসে, কোন ওয়েতে আমরা আসলে প্রবলেমটা সলভ করব, সেটাই লজিক আসলে। আচ্ছা, দেখো আমার কাছে 3টা সংখ্যা আছে, PQR। তো 3টা সংখ্যার মধ্যে PQR, এই 3টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় আমি সেটা নির্ণয় করব। তো প্রথমে আমি 2টা সংখ্যা নিলাম এবং তাদের মাঝখানে তুলনা করলাম। তাহলে দেখো আমি প্রথমে 2টা সংখ্যা নিব, P এবং Q, এবং আমি তুলনা করব। আমি বললাম কিউ এর চেয়ে পি বড় কিনা, এটার উত্তর হতে পারে ইয়েস
অথবা এটার উত্তর হতে পারে নো। কিউ এর চেয়ে পি বড় কিনা? হ্যাঁ, কিউ এর চেয়ে পি বড়। তাহলে পি বড় হয়ে গেল। আমাদের তো সংখ্যা আছে 3টা, পি কিউ আর, তার মধ্যে কিউ এর চেয়ে পি বড় হয়ে গেছে। এবার আমরা দেখব আর এর চেয়েও পি বড় কিনা। কিউ এর চেয়ে পি বড় হয়ে গেছে, আর এর চেয়েও যদি পি বড় হয়ে যায় তাহলে পি সবচেয়ে বড়। তাই আমরা পরের লাইনে আবার তুলনা করব আর এর চেয়েও পি বড় কিনা। এবারও যদি ইয়েস হয়ে যায় তাহলে দাঁড়াচ্ছে কিউ এর চেয়েও পি বড়, আর এর চেয়েও পি বড়, তাহলে পি বড়। আচ্ছা, আমরা এবার সরাসরি লিখে ফেলতে পারি পি বড়। আবার এটা হতে পারে কিউ এর চেয়ে পি বড় কিনা? নো, কিউ এর চেয়ে পি বড় না, পি বড় না। তো পি বড় না হলে কে বড় হবে? কিউ বড় হবে, তাহলে কিউ বড়। তো কিউ পি এর চেয়ে বড় হয়ে গেছে। এবার আমরা আর এর চেয়েও বড় কিনা সেটা দেখব। পি এর চেয়ে অলরেডি কিউ বড় হয়ে গেছে, আর এর চেয়েও যদি কিউ বড় হয়ে যায় তাহলে আমরা সেটাই দেখব যে কিউটা আর এর চেয়েও গ্রেটার কিনা, কিউটা আর এর চেয়েও বড় কিনা। যদি তাই হয়, কিউটা আর এর চেয়েও বড় হয়, তাহলে এক্ষেত্রে আমাদের দুইটা রেজাল্ট আসবে। একটা হচ্ছে ইয়েস, আর একটা হচ্ছে নো। আমি ইয়েসটা নিচে দেখাচ্ছি আর নোটা পাশে দেখাচ্ছি। আসলে নো। দেখো পি এর চেয়ে কিউ বড় কিনা? নো, পি এর চেয়ে কিউ বড় না, সরি, কিউ এর চেয়ে পি বড় কিনা? নো, পি বড় না, কিউই বড়। এবার দেখব পি এর চেয়ে যেহেতু কিউ বড় হয়ে গেছে, এবার দেখব আর এর চেয়েও কিউ বড় কিনা। যদি এবার ইয়েস হয়ে যায় আর এর চেয়েও কিউ বড়, তার মানে এর আগে পি এর চেয়েও কিউ বড় ছিল, এবার আর এর চেয়েও কিউ বড় হয়ে গেল, তার মানে কিউই তো এখানে সবচেয়ে বড়। তাই এবার যদি ইয়েস হয়ে যায় আমরা বলে দেব কিউই বড়। আমি একবার রিপিট করছি, কিউ এর চেয়ে পি বড় কিনা? নো, পি বড় না। তাহলে কে বড়? কিউ বড়। তাহলে কার চেয়ে বড়? পি এর চেয়ে কিউ বড় পেয়ে গেছি, তাহলে কিউ সংখ্যাটা পি সংখ্যার চেয়েও বড়। তো এবার দেখবো আর এর চেয়েও বড় কিনা। পি এর চেয়ে বড় হয়ে গেছে, আর এর চেয়েও যদি কিউ বড় হয়ে যায় তাহলে কিউই তো এখানে সবচেয়ে বড়। তাই এবার দেখবো আর এর চেয়েও কিউ বড় কিনা। এবারও যদি ইয়েস হয়ে যায় তাহলে কিউই এখানে সবচেয়ে বড়, সেটা লিখে ফেলবো। তাহলে দেখো আমাদের এই পথে আসলে পি সবচেয়ে বড়, এই পথে গেলে কিউই সবচেয়ে বড়। আর এখানের মধ্যে আরও একটা পথ বাকি আছে। দেখো এই যে নো হতে পারে, এখানেও নো হতে পারে, এদিকেও নো হতে পারে। তাহলে আমরা নোকে কানেক্ট করে দিলাম যে এ সাইডও নো হতে পারে, এ সাইডও নো হতে পারে। যদি নো হয় তাহলে কে বড় বলবে? যদি নো হয় তাহলে আরই বড় বলবে। কারণ নো হওয়ার অর্থ হচ্ছে পি বড় না, নো হওয়ার অর্থ হচ্ছে কিউ বড় না। তাহলে বাকি আছে আরই বড় হবে। কারণ পি বড় হতে হলে তো ইয়েস হতে হবে, কিউ বড় হতে হলে এখানে ইয়েস হতে হবে। যদি নো হয়ে যায় তাহলে পিও বড় হতে পারবে না, কিউও বড় হতে পারবে না, আরই বড় হবে। তো এটাই হচ্ছে আসলে সিম্পল একটা লজিক। একদম তুমি জাস্ট তোমার খাতায় তুমি নিজেই জাস্ট ভিডিও পজ করো, পজ করার পরে নিজে নিজে আমারটা না দেখে নিজে নিজে আমার এই লজিকটা চিন্তা করে করে তুমি একটু করে দেখো, তুমি অ্যাকচুয়ালি ফিল করতে পারবে, বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, ভিডিওটা পজ করে সবাই একবার নিজেরাই করো এটা। ঠিক আছে, এবার তাহলে আমাদের লজিকটা শেষ। বললামই লজিকটা হচ্ছে আমার একটা অ্যালগরিদম বা ফ্লোচার্ট লেখার মূল বেস বা মূল ভিত্তি। এটার উপর ভিত্তি করে আমরা অ্যালগরিদম বা ফ্লোচার্টটা লিখি। সো এবার শুরু করবো আমরা আমাদের অ্যালগরিদমটা। সো দেখি অ্যালগরিদমটা আমরা একটু দেখি। শুরুতে অ্যালগরিদম দিয়ে শুরু করব। আচ্ছা, তা আমাদেরকে তাহলে কি বলেছে? আমরা আসলে কি করতে চাচ্ছি? আমরা আসলে করতে চাচ্ছি, আমাদেরকে বলেছে যে রাইট ডাউন অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট টু ডিটারমাইন লার্জার নাম্বার অ্যামং 3 পজিটিভ ইন্টিজার। আচ্ছা, অর্থাৎ 3টা ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যার অ্যালগরিদম ফ্লোচার্টটা নির্ণয় করো। তো আমরা সেটাই করতে চাচ্ছি, সেটার জন্যই লজিকটা করলাম। এই লজিকের উপর বেস করে অ্যালগরিদমটা লিখব। তো অ্যালগরিদমে একদম ফার্স্ট যে স্টেপটা ছিল
সে ফার্স্ট স্টেপটা হচ্ছে শুরু করো বা স্টার্ট করা। আচ্ছা, শুরু করো লিখলেই হবে। ওকে, কারণ শুরু করো মানে তুমি কাউকে অর্ডার করছো। কেন এখানে আসলে অর্ডার করা হচ্ছে? কারণ এই অ্যালগরিদমটা আমরা কোনো একটা প্রোগ্রামের জন্য লিখে যাচ্ছি, ওই প্রোগ্রামার কী কী করবে সেটারই আসলে স্টেপ। যখন একজন প্রোগ্রামার আমাদের অ্যালগরিদম পড়বে, সে প্রথমে পড়বে শুরু করো, এটা দেখেই সে শুরুটা করবে, তার মানে তাকেই আমরা আসলে অর্ডারটা করছি। ঠিক আছে, তাকে আসলে আমরা স্টেপগুলো বলছি। স্টেপ 2 ছিল আমাদের অ্যালগরিদমের স্ট্রাকচার। আমরা কিন্তু আমাদের এপিসোড 2তে অ্যালগরিদমের স্ট্রাকচার পড়িয়েছিলাম। অ্যালগরিদমের প্রথমটা হচ্ছে শুরু করতে হয়, দ্বিতীয়টা হচ্ছে ইনপুট নিতে হয়, 3 নাম্বার হচ্ছে লজিক বা প্রসেস করতে হয়, 4 নাম্বার আউটপুট দেখাতে হয়, 5 নাম্বারে শেষ করতে হয়। হাতের আঙ্গুল কয়টা? 5টা। 1 নাম্বার হচ্ছে শুরু করব, আর 2 নাম্বার হচ্ছে ইনপুট নিব, 3 নাম্বার প্রসেস বা লজিক, 4 নাম্বার আউটপুট দেখাবো, এরপরে শেষ করব। তোমাকে কোনো একটা কাজ করতে হলে প্রথমে শুরু করতে হবে, তারপর তোমার কাছে যা আছে তা গ্রহণ করতে হবে, এরপর কাজটা করতে হবে, এরপরে তুমি একটা ফলাফল পাবে বা আউটপুট পাবে, এরপর কাজটা শেষ করতে হবে। তেমনিভাবে অ্যালগরিদম বলো বা ফ্লোচার্ট বলো, তাদেরও স্টেপ হচ্ছে 5টা। একটা শুরু করতে হয়, এরপর ইনপুট নিতে হয়, এরপর প্রসেস করতে হয় বা লজিক করতে হয়, এর পরবর্তীতে আউটপুট দেখিয়ে শেষ করতে হয়। তাহলে আমাদের 2 নম্বর স্টেপ হবে ইনপুট নেওয়া। তো আমাকে বলেছে 3টা ধনাত্মক পূর্ণ সংখ্যা এর মধ্যে বড় সংখ্যা দেখাতে। সো আমরা ইনপুট হিসেবে আমাদেরকে অবশ্যই ইউজার 3টা সংখ্যা দিয়ে দিবে। তাহলে ইনপুট হিসেবে এই যে আমরা পি কিউ আর নিলাম, এরকম 3টা সংখ্যা আমাদের নিতে হবে। তাহলে ইনপুট হিসেবে পি কিউ আর গ্রহণ করি বা নিই, নাও। আচ্ছা, আমি এখানে লিখছি পি কিউ আর নাও। ওকে, তাহলে আমাদের 2 নম্বর স্টেপ ইনপুট হিসেবে পি কিউ আর 3টা সংখ্যা নিলাম। এরপর 3 নম্বর স্টেপ দেখো, স্টেপ 3 হচ্ছে আমাদের প্রসেস বলতে কাজ করা বা লজিক। ঠিক আছে, সেটা। তাহলে একটু দেখো আমার লজিকের মধ্যে ভালো করে খেয়াল করো। আমরা একদম প্রথমে কি করেছি? আমরা প্রথমে কিউ এবং পি এর মধ্যে তুলনা করেছি। এইরকম যদি কখনো তুলনা করা হয়, সে ধরনের স্টেপগুলোকে বলা হয় ডিসিশন স্টেপ, এবং সে ধরনের অ্যালগরিদমগুলোকে বলা হয় ডিসিশন অ্যালগরিদম। আমরা জানি আমাদের দ্বিতীয় এপিসোডে বলা হয়েছে 3 ধরনের অ্যালগরিদম আছে। একটা হচ্ছে সিম্পল সিকোয়েন্স, একদম সিম্পল সিকোয়েন্সিয়ালি আমরা লিখে যাব। আরেক ধরনের অ্যালগরিদম হচ্ছে তোমার ডিসিশন অ্যালগরিদম, যেখানে আমরা এরকম একটা তুলনা করব যে তুমি খেয়েছো কি না, তুমি বিয়ে করেছো কি না, এই ধরনের একটা ডিসিশন বা তুলনা করব, এবং এটার অ্যান্সার হবে 2টা। হ্যাঁ, আমি বিয়ে করেছি, না আমি বিয়ে করি নাই, আমি খেয়েছি, আমি খাই নাই। এরপর তুমি যদি বিয়ে করে থাকো, এরপর তুমি আসলে কি করবে? তুমি যদি বিয়ে না করে থাকো তাহলে কি করবে? তো ডিসিশন স্টেপগুলো তো আসলে এভাবেই হয় যে প্রথমে একটা প্রশ্ন, তারপর অ্যান্সার হচ্ছে ইয়েস অর নো। ইয়েস হলে কি করবে সেটা পরের স্টেপে লেখা হয়, নো হলে কি করবে সেটা পরের স্টেপে লেখা হয়। তো এই ধরনের অ্যালগরিদমগুলোকে বলা হয় ডিসিশন অ্যালগরিদম বা ডিসিশন ফ্লোচার্ট। আরেক ধরনের অ্যালগরিদমের কথা বলেছি রিপিটেড বা লুপ অ্যালগরিদম, সামনে আমরা সেটাও দেখব। আচ্ছা, তাহলে এটা দেখো ভালো করে, আমার লজিকের একদম প্রথমেই একটা ডিসিশন চলে আসছে। সো আমরা বলবো তুলনা, এখানে আমরা তুলনা লিখব, আসলে আমরা তুলনা করছি সেটা বুঝাবো। তো তুলনা লিখে আমরা লিখবো আসলে কি, পি বড় কিনা কিউ এর চেয়ে। ঠিক আছে, আচ্ছা, এরকম একটা প্রশ্নবোধক দেওয়া হয় তুলনা বোঝাতে অ্যালগরিদমে বা ফ্লোচার্টে। আচ্ছা, তো এটার অ্যান্সার হয় 2টা, একটা হচ্ছে হ্যাঁ, আরেকটা হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, যদি এখন দেখো কিউ এর চেয়ে পি বড় কিনা, যদি উত্তরটা হ্যাঁ হয়, হ্যাঁ কিউ এর চেয়ে পি বড়, তাহলে আমরা বলবো পরের স্টেপে যাও, স্টেপ 4-এ যাও। আর যদি হয় না, তাহলে আমরা বলবো স্টেপ 5-এ যাও। কেন স্টেপ 4 এবং 5-এ যেতে বলছি? আমরা স্টেপ 4-এ লিখে রেখেছি হ্যাঁ হলে কি করতে হবে, স্টেপ 5-এ লিখে রেখেছি না হলে কি করতে হবে, তাই আমরা ওদিকে পাঠিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো স্টেপ 4 এবং স্টেপ 5 কী বলছি আমরা। স্টেপ 4-এ কী বলছি আর স্টেপ 5 আমরা কি বলছি? স্টেপ 4-এ হ্যাঁ হলে যা করতে হয় তা বলবো। তাহলে দেখো, যদি কিউ এর চেয়ে পিটা বড় হয়, ইয়েস হ্যাঁ, হ্যাঁ হলে আমরা আবার তুলনা করতে বলছি। তাহলে হ্যাঁ হলে আমরা কি করতে বলছি? প্রথমবার হ্যাঁ হয়ে গেলে আমরা দ্বিতীয়বার আবার তুলনা করতে বলছি আর এর সাথে। তাহলে স্টেপ 4টা হবে আবার তুলনা। তাহলে তুলনা কার সাথে? আর এর সাথে, পি বড় কিনা। তাহলে এটার অ্যান্সার হবে কয়টা? 2টা। তাই আমি স্টেপ 5টা মুছে দিলাম, একটু পরে লিখবে স্টেপ 5। তাহলে এটার অ্যান্সার হবে 2টা,
হ্যাঁ এবং না, তারপর আবার হ্যাঁ হলে কি করতে হবে, না হলে কি করতে হবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিব। আচ্ছা, এরপর আমরা এদিকে আমাদের লজিকটা এবার আমরা একটু করে মুছতে থাকবো, কারণ হচ্ছে আমাদের যেহেতু বোর্ডটা ছোট। তাহলে এবার স্টেপ 5 দেখো, স্টেপ 5 ছিল আসলে না হলে যা করতে হয় সেটা, যদি না হয় তাহলে আমরা কিন্তু দেখো না হলে যে নো ছিল আমরা কিন্তু কিউ এর সাথে তুলনা করতে বলেছি, তাহলে না হলেও কিন্তু আমরা তুলনা করতে বলেছি, কার সাথে, এবার কিউ এর সাথে তুলনা করব। আচ্ছা ঠিক আছে, এবার অ্যান্সার হবে দুইটা, হ্যাঁ অথবা না। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমাদের এখান থেকে আমরা ফুলফিল করে আসি। দেখো যে আর এর চেয়ে পি বড় কিনা, এবার যদি ইয়েস হয়, আর এর চেয়ে পি বড় ইয়েস হয়, তাহলে আমাদের পি বড় সেটা দেখাতে হবে। তাহলে আমরা বলে দেবো এরপরের স্টেপগুলোতে যাওয়ার জন্য, তাহলে স্টেপ 6-এ যাও। স্টেপ 6-এ অ্যাকচুয়ালি আমরা বলে দিব হ্যাঁ হলে কি হবে, না হলে বলে দিব স্টেপ 7-এ যাও। স্টেপ 7-এ আমরা বলে দিব না হলে কি হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমি একটু করে এটাও মুছে দিচ্ছি। দেখো আমি কিন্তু লজিকের উপর ভিত্তি করে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম, সো লজিক ছাড়া কিন্তু আসলে তুমি এগোতে পারবে না। লজিক তোমার মাথায় না থাকলে বা খাতার এক পাশে তুমি রাফ না করলে লজিকটা, তুমি কিন্তু অ্যালগরিদম লিখতে পারবে না। আচ্ছা তাহলে দেখো স্টেপ 6 আর স্টেপ 7। স্টেপ 6-এ যাও, কখন যেতে বলছি, যদি আর এর চেয়েও পি বড় হয়ে যায়, হ্যাঁ দুইবার হ্যাঁ হয়ে যায়, এখানে একবার হ্যাঁ, এখানে আবার হ্যাঁ হয়ে যায়, তাহলে আর এর চেয়েও পি বড়, কিউ এর চেয়েও পি বড়, তাহলে স্টেপ 6-এ যাও। স্টেপ 6-এ গিয়ে আসলে সে দেখাবে, প্রদর্শন করবে বা আউটপুটে বলবে, আউটপুটে ঠিক আছে পি বড় প্রদর্শন করো বা দেখাও, প্রিন্ট করো। তাহলে দুইবারই হ্যাঁ হয়ে গেলে সে আউটপুটে আসলে পি যে বড় সেটা প্রদর্শন করবে। আচ্ছা, আর স্টেপ 7, স্টেপ 7-এ বলছিলাম যে প্রথমবার হ্যাঁ হয়েছে, দ্বিতীয়বার না হয়েছে, অর্থাৎ কিউ এর চেয়ে পি বড় হয়েছে কিন্তু আর এর চেয়ে পি বড় হয় নাই। তো এক্ষেত্রে যে দ্বিতীয়বার না হলে আমরা বলেছিলাম কি, দ্বিতীয়বার না হলে আসলে আর বড় হবে। তাহলে সেম কথা আবার লিখব, আউটপুটে আরই বড় প্রদর্শন। ঠিক আছে, এর পরবর্তীতে এবার আসো, স্টেপ 5টা ছিল কিসের জন্য, স্টেপ 5টা ছিল প্রথমবারেই যদি না হয়ে যায়, অর্থাৎ কিউ এর চেয়ে পি বড় না, তার মানে কিউই বড়, ওইটার জন্য স্টেপ 5 ছিল। তো কিউ যদি বড় হয় আবার তুলনা করেছিলাম আর এর চেয়েও কিউ বড় কিনা, এবার যদি হ্যাঁ হয় আর এর চেয়েও কিউ বড়, তার মানে দেখো প্রথমবার পি এর চেয়েও কিউ বড় ছিল, তাই স্টেপ 5-এ গিয়েছি, আর এর চেয়েও কিউ বড়, পি এর চেয়েও কিউ বড়, আর এর চেয়েও কিউ বড়, তাহলে আমরা বলবো স্টেপ 8-এ যাও এবং স্টেপ 8-এ বলে দিব যে আসলে আর আসলে কিউই এখানে সবচেয়ে বড়, তাহলে আউটপুটে কিউই বড় এটা আমরা প্রদর্শন করব। কেন, আবার বলছি, কিউ এর চেয়ে পি বড় কিনা, না পি বড় না, তার মানে কিউ বড়, কিউ বড় বলে এই যে না ছিল বলে স্টেপ 5-এ যাওয়া। স্টেপ 5-এ গিয়ে আবার তুলনা করছি আর এর চেয়ে কিউ বড় কিনা, হ্যাঁ আর এর চেয়েও কিউ বড়, পি এর চেয়েও কিউ বড়, হ্যাঁ আর এর চেয়েও কিউ বড়, তাহলে স্টেপ 8-এ বলে দিব যে ভাই পি এর চেয়েও তো বড় হলো, আর এর চেয়েও তো বড় হলো, তাহলে কিউই তো বড় হবে, সেটাই দেখাও তুমি। স্টেপ 8-এ সেটা বলে দিব। আর যদি এক্ষেত্রে না হয় তাহলে ওই যে আরই বড়, তাহলে স্টেপ 7-এ যাও, কারণ স্টেপ 7 একবার অলরেডি লিখে রেখেছি আরই বড়, এবং আমরা কিন্তু না হলে এবার যদি না হয়, অর্থাৎ কিউটা বড় না আটটাই বড়, তো আটটা বড় হলে আমাদের স্টেপ 7-এ লিখে রেখেছি আটটাই বড়, সেটা দেখাবে। তাহলে স্টেপ 7-এ যাও, কারণ স্টেপ 7-এ গেলেই তুমি দেখাতে পারবে আরই বড়। তাহলে আমরা দেখো যে কখন কি হবে, পি কখন বড় হবে, যদি স্টেপ 6 এই যে পি কখন বড় হবে সেটা লেখা আছে, তখন স্টেপ 6-এ গিয়ে পি বড় দেখাবে, কিউ কখন বড় হবে সেটা লেখা আছে, স্টেপ 8-এ গিয়ে সেটা দেখাবে, আর কখন বড় হবে সেটা লেখা আছে, স্টেপ 7-এ গিয়ে সেটা দেখাবে। একটা কথা বলে রাখি, ভালো করে খেয়াল করো, তিনটে স্টেপই কিন্তু একসাথে হবে না, হয় স্টেপ 6 কাজ করবে, না হয় স্টেপ 7 কাজ করবে, না হয় স্টেপ 8 কাজ করবে, এরপরেই সরাসরি স্টেপ 9-এ চলে যাবে। স্টেপ 9-এ আমরা শেষ করে দিব, শেষ করো। তার মানে দেখো স্টেপ ওয়াইজ কিন্তু আমরা যেতে দিচ্ছি না, হয় পি বড় দেখাবে, না হয় আর বড় দেখাবে, না হয় কিউ বড় দেখাবে, যে কোনো একটা ঘটতে পারবে। তাই আমরা এখানে লিখে দিতে হবে স্টেপ 9-এ যাও, স্টেপ 9-এ যাও এ কথাটা বলে দিতে হবে, স্টেপ 9-এ যাও এ কথাটা বলে দিতে হবে, স্টেপ 9-এ যাও এ কথাটা বলে দিতে হবে।
যদি আমরা এই কথাটা না বলি স্টেপ 9-এ যাও, তাহলে সে স্টেপ 6-এর পরে স্টেপ 7-এ যাবে, এরপর 8-এ যাবে, এরপর 9-এ যাবে। কিন্তু আমরা জানি স্টেপ 6-এ পি যদি দেখাই ফেলে সবচেয়ে বড়, তাহলে সে আর বড় দেখাবে না, কিউ বড় দেখাবে না। অথবা সে যদি স্টেপ 7-এ গিয়ে আর বড় দেখাই ফেলে, সে কিন্তু আর স্টেপ 8-এ যাবে না আর কিউ বড় দেখানোর জন্য। তাহলে প্রত্যেকটা যে কোনো একটা স্টেপ হওয়ার পরে স্টেপ 9-এ পাঠাই দিব। স্টেপ 6, স্টেপ 7 আর স্টেপ 8 যে কোনো একটা স্টেপে যাওয়ার পরেই সে স্টেপ 9-এ চলে যাবে, শেষ করবে। তো এটাই ছিল আমাদের অ্যালগোরিদমটা। প্রথম আমাদেরও অনেক কঠিন লাগতো, কিন্তু আমরা লজিকটা নিজেরা বুঝার পরে নিজেরা যদি একবার বুঝে বুঝে ট্রাই করি, একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, তুমি জাস্ট আমার এই জিনিসটাকে স্ক্রিনশট তুলে নিজেরা একবার প্র্যাকটিস করো, বুঝো আসলে লজিক মানে কি জানো। লজিক মানে আসলে তোমাকে আঙ্গুলে তুলনা করতে হয়, যে এই আঙ্গুলের সাথে ওই আঙ্গুল মিলিয়ে মিলিয়ে তুলনা করতে হয়। লজিকটা হচ্ছে এমন, এই যে লজিকটা হচ্ছে মানুষ গরু ঘাস খায়, তাহলে মানুষ ঘাস খায়, এটা হচ্ছে লজিকটা। মানে তোমার আঙ্গুলের ইশারায় মাথার মধ্যে তোমাকে তুলনা করে করে দেখতে হবে এগুলা, এটা হলে এটা হচ্ছে, ওইটা হলে ওইটা হচ্ছে, ওইটা হলে এটা হচ্ছে, এটাই লজিক। আসলে এটাই আসলে অ্যালগরিদম ফ্লোচার্ট বোঝার সবচেয়ে সহজ উপায়। এভাবে যদি তুমি নিজে নিজে চিন্তাশীল হয়ে যাও, চিন্তা করতে থাকো, তাহলে দেখবে তোমার খুবই সহজ লাগছে, খুবই ভালো লাগছে। সো খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে এইটুকুই ছিল আমাদের সি প্রোগ্রামিং। আমাদের আরও একটা অংশ বাকি আছে যে অ্যালগরিদম ফ্লোচার্টের, সেটা কি ফ্লোচার্টটা বাকি আছে। আমরা এখন ফ্লোচার্টটা দেখব। আচ্ছা, আমি আরও একবার অ্যালগরিদমটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা শুরু করেছি, তারপর ইনপুট হিসেবে আমরা 3টা সংখ্যা নিয়েছি, কারণ আমাদের 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে হবে। তার পরবর্তীতে দেখো 3টা সংখ্যা পি কিউ আর নেওয়ার পর আমি প্রথমেই কিউ এর চেয়ে পি বড় কিনা তুলনা করেছি। কিউ এর চেয়ে যদি পি বড় হয়ে যায়, তাহলে স্টেপ 4-এ যাব। স্টেপ 4-এ গিয়ে আর এর চেয়েও পি বড় কিনা দেখব। যদি আর এর চেয়েও পি বড় হয়ে যায়, তাহলে স্টেপ 6-এ গিয়ে পি বড় সেটা দেখাবো। তাহলে কিউ এর চেয়েও বড়, আর এর চেয়েও বড়, পি বড়, এরপরে শেষ করে দিব। ক্লিয়ার? কিউ এর চেয়েও বড়, আর এর চেয়েও বড়, পি বড় দেখাবো, শেষ করে দিব। তাই বলেছি স্টেপ 4-এ যাও, স্টেপ 4-এ আবার তুলনা করে তুমি স্টেপ 6-এ গিয়ে বড় দেখিয়ে শেষ করে দাও। যদি না হয়, পি বড় না, তাহলে কিউ বড়, তাহলে স্টেপ 5-এ যাও, আর এর সাথে তুলনা করো। অলরেডি পি এর সাথে একবার তুলনা করে কিউ বড় হয়েছে, আর এর সাথেও যদি তুলনা করে কিউই বড় হয়, তাহলে স্টেপ 8-এ গিয়ে কিউ বড় দেখাই, শেষ করে দাও। আর যদি না হয়, পিও বড় না, কিউও বড় না, তাহলে স্টেপ 7-এ গিয়ে আর বড় দেখে শেষ করে দাও। সিম্পল লজিক, এটাই অ্যালগরিদম ছিল, একদম সিম্পলি। এবার আমরা দেখব ফ্লোচার্ট। তো চলো ফ্লোচার্টটা। তো ফ্লোচার্টটা আসলে আমি বলেছিলাম অ্যালগরিদম দেখে দেখে লিখতে পারলে ফ্লোচার্টটা ভালো হয়। তো আমরা আমাদের জায়গা সংকলনের কারণে আমরা মুছে ফেললাম, কিন্তু আমাদের মাথায় আছে অ্যালগরিদম কিভাবে লিখেছি সেটা। ওই অ্যালগরিদমের উপর ভিত্তি করে আমরা এখন ফ্লোচার্টটা দেখব। আচ্ছা, ঠিক আছে, আসো ফ্লোচার্টটা একটু উপরটাও মুছি যাতে সুন্দর করে ফ্লোচার্টটা দেখাতে পারি। একদম প্রথমেই আমি একটু করে রিমাইন্ডার দিয়ে দিই ফ্লোচার্টের সিম্বলগুলো কী কী ছিল। ফ্লোচার্টের একটা সিম্বল ছিল যে শোয়ানো ডিমের মতো, এটাকে আমরা বলেছিলাম যে শুরু করার সময় দিতে হয় অথবা শেষ করার সময় দিতে হয়। তার পরবর্তীতে তোমার সামান্তরিকের মতো একটা সাইন, এটা তুমি ইনপুট নেওয়ার সময় দিতে হয় অথবা আউটপুট নেওয়ার সময় দেওয়া লাগে। এর পরবর্তীতে বলেছিলাম যে আমার আয়তক্ষেত্র, এটা আমরা কখন দিয়ে থাকি, এটা আমরা প্রসেস বা লজিকের সময় দিয়ে থাকি। এর পরবর্তীতে ডায়মন্ড শেপ অথবা ঘুড়ির মতো, এটা আমরা ডিসিশন নেওয়ার সময় বা তুলনা করার সময়, তুমি বিয়ে করেছো কি না এ ধরনের তুলনা করার সময় দিয়ে থাকি। এরপর একদম গোল্লা, এটা হচ্ছে আমাদের কানেকশন, আমরা একাধিক ফ্লো একসাথে কানেক্ট করার জন্য এটা দিয়ে থাকি। তো এই হচ্ছে আমাদের ফ্লোচার্টের সিম্বলগুলো। এবার আমরা ফ্লোচার্টটা দেখব। চলো তাহলে ফ্লোচার্টটা শুরু করা যাক। ফ্লোচার্টটা একটু দেখো ভালো করে। তাহলে প্রথম দিকে আমরা দেখব যে আমাদের শুরু করতে হয়, তাই একদম শুরু করলাম স্টার্ট লিখে, এবং শুরুর জন্য একটা ডিমের মতো চিহ্ন দিতে হয়, শোয়ানো ডিমের মতো দিলাম। এর পরবর্তীতে আমাদের ইনপুট হিসেবে আমরা 3টা সংখ্যা গ্রহণ করব, যেহেতু 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করতে হবে। ইনপুট পি কিউ আর গ্রহণ করলাম ইনপুট হিসেবে 3টা সংখ্যা। এর পরবর্তীতে আমরা লজিকে যাব। তাহলে আমরা প্রথমেই ডিসিশনে চলে যাব বিসমিল্লাহ বলে, যে পি বড় কিনা কিউ এর চেয়ে। ঠিক আছে, আমরা প্রথমেই ডিসিশনে চলে যাব, ডিসিশনটা নিয়ে নিলাম।
এর পরবর্তীতে আমাদের এখানে দুটো অ্যান্সার হতে পারে ইয়েস অর নো। ইয়েস অর নো হওয়ার পর আমরা আবার ডিসিশনে যাব যে আর বড় কিনা। এই ডিসিশনে যাওয়ার পরে আবার এটারও অ্যান্সার দুইটা হতে পারে ইয়েস অর নো। আচ্ছা, যদি দুইবার ইয়েস হয়ে যায় তাহলে আমরা পি যে বড় সেটা দেখিয়ে ফেলব। তাহলে প্রিন্ট করব, আমরা কি প্রিন্ট করব? পি ইজ গ্রেটার, এটা প্রিন্ট করে দেব যে পি বড়। এবং প্রিন্ট মানে হচ্ছে আউটপুট দেখানো। প্রিন্ট এবং ইনপুট এগুলো হচ্ছে আউটপুট ইনপুট, এগুলোর জন্য অবশ্যই সামান্তরিক চিহ্ন ব্যবহার করতে হবে। আচ্ছা, আবার দেখো কিউ এর চেয়ে পি বড় কিনা না, তাহলে আমরা আবার তুলনা করব একসাথে যে আর এর চেয়েও কিউ বড় কিনা। যদি তাই হয়ে যায়, যদি আর এর চেয়ে কিউ বড় হয়ে যায় তাহলে কিন্তু ইয়েস যদি হয়ে যায়, তাহলে ইয়েস হয়ে গেলে কিন্তু আমরা দেখিয়ে দিব যে কিউটা গ্রেটার। তাহলে প্রিন্ট কিউ ইজ গ্রেটার সেটা দেখিয়ে দিব। আচ্ছা, তাহলে এটাও যেহেতু আউটপুট, প্রিন্ট মানে আউটপুট, প্রিন্ট মানে আসলে দেখানো আউটপুট, তাই সামান্তরিকের মতো সাইন হবে। এরপর দেখো এখানেও নো হতে পারে, এখানেও নো হতে পারে। যদি আমাদের নো হয়ে যায়, এখানেও নো হলো, এখানেও নো হলো, তাহলে নোদেরকে আমি কানেকশন করে দিব। এখানে নোকে এখানে নো এর সাথে কানেকশন করে দিলাম, কারণ দুইটা নো একসাথে। আচ্ছা, যদি কিউ বড় না হয়, পি বড় না হয়, তাহলে কে বড় হবে? তাহলে আমরা প্রিন্ট করব আর বড়। তাহলে প্রিন্ট আর ইজ গ্রেটার এবং সামান্তরিক দিয়ে দিব। এর পরবর্তীতে আমরা বলেছিলাম যে এই কাজটা হয়ে যাওয়ার পর সরাসরি তুমি স্টেপ 9-এ চলে যাবা, মানে শেষ করো। তাহলে আমাদের সর্বশেষ হচ্ছে কি স্টপ, মানে শেষ করে দিব, স্টপ করে দিব। এবং স্টপটা আমরা পি গ্রেটার দেখানোর পরও স্টপ করতে পারি, কিউ গ্রেটার দেখানোর পরে স্টপ করতে পারি, আর গ্রেটার দেখানোর পরে স্টপ করতে পারি। কিন্তু তোমাদেরকে একটা কথা বলেছিলাম, স্টপে 3টা তীর চিহ্ন আসতে পারে না, 3টা অ্যারো আসতে পারে না, বেসিক ছিল। স্টপে শুধু একটাই আসতে পারে। কাজে এভাবে যদি কেউ লিখো স্টপটা, তাহলে তার ভুল হবে, এভাবে লেখা যাবে না। এটা অনেকেই ভুল করে, আমাদের ম্যাক্সিমামই ভুল করে, এই ভুলটা করা যাবে না। তাহলে 3টা স্টপকে একসাথে করতে হলে আগে আর একটা কানেকশন দেওয়া লাগবে। এই যে আগে এরকম আরও একটা কানেকশন দেওয়া লাগবে। কানেকশন দেওয়ার পরে তারপর তুমি লিখতে পারবা স্টপ। এরপর এবার আমরা সোয়ানো ডিম দিয়ে স্টপটা লিখব। আর তীর চিহ্ন ফ্লোগুলো বলে দিতে হবে, অ্যাকচুয়ালি কোন দিকে ফ্লো করতেছে কে, কোন দিকে কে ফ্লো করতেছে সেটা বলে দিতে হবে। আর নালে আসলে বুঝবো কেমনে কোন দিক থেকে কে কোন দিকে ফ্লো করতেছে সেটা। ওকে, তো এই ছিল আমাদের ফ্লো চার্টটা। আমরা একবার ফ্লো চার্টটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে শুরু করলাম স্টার্ট, তারপর ইনপুট হিসেবে 3টা সংখ্যা নিলাম পি কিউ আর, তার পরবর্তীতে তুলনা করলাম কিউ এর চেয়ে পি বড় কিনা। ইয়েস হলে আবার তুলনা করলাম আর এর চেয়েও পি বড় কিনা। এবার যদি ইয়েস হয় তাহলে পি বড়, আর যদি কিউ এর চেয়ে পি বড় না হয় তাহলে কিউ বড়। এবার তুলনা করলাম আর এর চেয়েও বড় কিনা, ইয়েস হয়ে গেছে, অর্থাৎ কিউ আর এর চেয়েও বড়, তাহলে কিউ বড় সেটা দেখাবো। আর যদি উভয় ক্ষেত্রে নো হয়, আর যে বড় সেটা দেখাবো, তারপর কানেকশন দিয়ে শেষ করব। তো এই হচ্ছে আমাদের ফ্লো চার্টটা। এর আগে অ্যালগরিদম দেখেছি, লজিক দেখেছি। তো এটা পরীক্ষা আসলে অনেকবার এসেছে এবং অনেকেই আমরা আসলে লজিকের কানে মুখস্থ করতে হয়, ভুল করি। আসলে আইসিটি বলো, অ্যালগরিদম ফ্লো চার্ট, সি প্রোগ্রামিং বলো, যদি আমরা এটা বুঝে না পড়ি তাহলে আমাদের দেখা যাবে পরীক্ষায় অনেক কঠিন অ্যালগরিদম দিবে এবং তুমি পারবে না, হাততালি দিয়ে চলে আসতে হবে। তা আমাদের বলবো তোমাদের জন্য যে ভালো যদি আইসিটি পারতে চাও, অবশ্যই সবগুলা লজিক ওয়াইজ বুঝে পড়ার ট্রাই করো, ঠিক যেভাবে আমি আজকে তোমাদেরকে বুঝিয়ে পড়ালাম সেভাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের আরও একটা প্রবলেম আছে। আমরা কিন্তু প্রথমে সিম্পল সিকোয়েন্স একটা অ্যালগরিদম দেখেছিলাম, এর পরবর্তীতে আজকে ডিসিশন অ্যালগরিদম দেখেছি, ডিসিশন ফ্লোচার্ট দেখেছি, ডিসিশন কীভাবে নিতে হয়। তো আমাদের আরও একটা অ্যালগরিদম বাকি আছে, সেই অ্যালগরিদমের নাম হচ্ছে রিপিটেড বা লুপ অ্যালগরিদম। তো এই রিপিটেড বা লুপ অ্যালগরিদমটা আমরা আমাদের আজকের লাইভ ক্লাসে দেখব। সো আমাদের আজকে এপিসোড 4 ঠিক রাত 9টায় ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে, আল্লাহ চাইলে, তাহলে আজকে ঠিক রাত 9টায় আমাদের এপিসোড 4 হবে আইসিটি ফ্রি ক্লাসের 10 দিন ব্যাপী 10টি এপিসোডের 4 নম্বর এপিসোড হবে। 4 নম্বর এপিসোড আমরা দেখাবো যে রিপিটেড বা লুপ
অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কীভাবে লিখতে হয়, অর্থাৎ কোনো একটা ধারা দেওয়া থাকলে ওই ধারাটার সমষ্টি কীভাবে বের করতে হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কেননা প্রত্যেকটা বছর এটা পরীক্ষায় এসেছে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আজকের এপিসোড 4 কেউ যেন মিস না দিই, কারণ আজকের এপিসোড 4 মিস দিলে তুমি সামনের ক্লাসগুলো করে বুঝতে পারবে না। সো আমরা সবাই যত ক্লাস থাকুক, যত কাজ থাকুক, যত কিছুই থাকুক, যেভাবেই যত প্রবলেমই থাকুক, আমরা সব প্রবলেম বাদ দিয়ে আমরা আজকের এপিসোড 4-এ সামিল হয়ে যাই। সবাই আজকে এপিসোড 4-এ নিজেরা থাকবো এবং বন্ধুবান্ধবকেও বলবো। আর যারা আগের এপিসোডগুলো করতে চাও, আমাদের ফিল সায়েন্সের গ্রুপে রয়ে গেছে। সো একটু করে দেখে নিতে হবে। আজকের এপিসোড 4-এর রেকর্ড আমরা নাও দিতে পারি, তোমাদেরকে ধরিয়ে দিতে পারি। সো এপিসোড 4 কেউ মিস দিবে না। অবশ্যই ঠিক রাত 9টায় চলে আসো ফিল সায়েন্সের গ্রুপে, এবং বন্ধুদেরকেও চলে আসতে বলো, দাওয়াত দাও, শেয়ার করে দাও, মেনশন করে দাও। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবে। সুস্থ থাকো, সুস্থ থাকি সবাই। আল্লাহ হাফেজ।